স্টার্টআপে 5 লাখ থেকে 5 কোটি টাকা সহায়তা দেবে সরকার, প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো, তথ্য উপদেষ্টা। হরমুজ প্রণালীতে ট্রাম্পের নৌ অবরোধ, জাহাজ থেকে 20% টোল আদায়ের ঘোষণা। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি প্রীতিলতা গুপ্তা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। হরমুজ প্রণালীতে ইরানের ওপর আবারও কঠোর নৌ অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে চলাচলকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজ থেকে 20% হারে টোল আদায়ের কথাও জানিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই ঘোষণা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালী নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং ইরান। ন্যাটো শীর্ষ সম্মেলন এবং পরবর্তীতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকে হরমুজ প্রণালীর অভিভাবকত্ব নেবে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, বিনামূল্যে নয়, এই অঞ্চলের নিরাপত্তা দেওয়ার বিনিময়ে ধনী দেশগুলোর জাহাজ থেকে আদায় করা হবে বড় অঙ্কের অর্থ। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব এবং এর অভিভাবক হব। এই নিরাপত্তা সেবার জন্য আমাদের অনেক অর্থ দেওয়া উচিত। ধনী দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিনামূল্যে এই সেবা আশা করতে পারে না। টেলিফোন সাক্ষাৎকারের পরপরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা করেন, নিরাপত্তা ব্যয়ের ঘাটতি মেটাতে এই প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি পণ্যবাহী জাহাজ থেকে 20% হারে অর্থ আদায় করা হবে। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আবারও কঠোর অবরোধের ঘোষণা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, তেহরান 10টি চুক্তি করার পরও সবসময় তা ভঙ্গ করেছে, তাই এবার তাদের উপর আরো কঠোর হামলা চালানো হবে। তবে ট্রাম্পের এই রণহুঙ্কার ও টোল আদায়ের ঘোষণাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডারের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় ওয়াশিংটনের কোনো ভূমিকা থাকতে পারে না। আমেরিকার এই পদক্ষেপকে ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে পুরো অঞ্চল এক মহা বিপর্যয়কর সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে গত সপ্তাহের মাঝামাঝি শুরু হওয়া এই সংঘাত এখন চরম রূপ নিয়েছে। এরই মধ্যে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। পাল্টা জবাবে মার্কিন বাহিনীও দক্ষিণ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। গত জুনের মাঝামাঝি হওয়া অন্তর্বর্তী সমঝোতার আলোকেই হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল, কিন্তু ট্রাম্পের নতুন ঘোষণা এবং দুই পক্ষের চলমান সংঘাত সেই শান্তি প্রক্রিয়াকে পুরোপুরি অনিশ্চিত করে তুলেছে। বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালীর এই অবরোধ ও পাল্টা প্রতিরোধ কেবল মধ্যপ্রাচ্যেরই নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজার ও অর্থনীতিকে এক বড়সড় ধাক্কা দিতে পারে। ATV USA ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির 2 মাস পেরোতে না পেরোতেই ফের যুদ্ধের পথে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে চিঠি দিয়ে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু হয়েছে। সেই সঙ্গে হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কের রিপোর্টে। 10 জুলাই এক চিঠিতে ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, 7 জুলাই থেকে শুরু হওয়া মার্কিন সামরিক হামলা আমেরিকান নাগরিক ও জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব থেকে পরিচালিত হচ্ছে। এই নোটিফিকেশনের ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়াই আরও 60 দিন সামরিক অভিযান চালানোর আইনি সুযোগ পেয়েছে প্রশাসন। সোমবার ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নতুন অবরোধ আরোপ করবে এবং প্রণালীটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেবে। এমনকি প্রণালী অতিক্রমকারী জাহাজগুলো থেকে টোল আদায়েরও ঘোষণা দিয়েছেন তিনি, যা এতদিন ইরান করে আসছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে গত এক সপ্তাহে ইরানের ৩০০-র বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সোমবারও কমান্ডার ইন চিফের নির্দেশে নতুন দফা হামলা পরিচালিত হয়েছে। কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে এই হামলা ইরানের হরমুজে নিরীহ বেসামরিক ও বাণিজ্যিক জাহাজে আক্রমণের সক্ষমতা ধ্বংস করতেই পরিচালিত হচ্ছে। এপ্রিলে যুদ্ধবিরতি ঘোষণার পর মে মাসে ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছিলেন যুদ্ধ শেষ হয়ে গেছে। তখন ৬০ দিনের সামরিক ঘড়ি থামিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু হরমুজে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হওয়ায় সেই যুদ্ধবিরতি টেকেনি। এবারের নতুন নোটিফিকেশনে সেই ঘড়ি আবার চালু হয়েছে। কংগ্রেসে ট্রাম্পের এই যুদ্ধনীতি নিয়ে ক্রমশ বিরোধিতা বাড়ছে। সিনেটে ৫০-৪৮ ভোটে কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ হয়েছে। হাউসেও ২১৫-২০৮ ভোটে একই প্রস্তাব পাশ হয়েছে। ৪ রিপাবলিকান ডেমোক্রেটদের সঙ্গে যোগ দিয়ে ভোট দিয়েছেন। তবে এই প্রস্তাবগুলোর আইনি বাধ্যবাধকতা সীমিত এবং হোয়াইট হাউস যে কোনো বিধিনিষেধে ভেটো দিতে পারে। মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানি তেলের উচ্চ মূল্যের জন্য দায়ী হওয়ার আশঙ্কায় রিপাবলিকান নেতারাও এই সংঘাত নিয়ে উদ্বিগ্ন। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল গ্যাস সরবরাহের ১/৫ যায়। ফলে এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার নিউইয়র্কে এক এনওয়াইপিডি অফিসারের বিরুদ্ধে তার প্রেমিকাকে ধর্ষণ ও নৃশংস শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের এক পর্যায়ে অভিযুক্ত অফিসার ওই নারীর বুকের উপর হাঁটু দিয়ে চেপে ধরে তাকে অজ্ঞান করে ফেলেন এবং 911-এ যোগাযোগের চেষ্টায় বাধা দেন। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তাকে এরই মধ্যে গ্রেপ্তার ও বিনা বেতনে বরখাস্ত করলেও প্রাথমিক শুনানিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিউ ইয়র্ক সিটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এনওয়াইপিডির এক কর্মকর্তার বিরুদ্ধে তার প্রেমিকাকে ধর্ষণ, শ্বাসরোধ এবং নৃশংস শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই কর্মকর্তাকে ইতিমধ্যেই গ্রেফতার করে বিনা বেতনে বরখাস্ত করা হয়েছে। আদালতের নথি ও প্রসিকিউটরদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম অমরিন্দর বাওয়া, যার বয়স ২৯ বছর। গত ৪ঠা জুলাইয়ের উইকেন্ডে কুইন্সে তার প্রেমিকার অ্যাপার্টমেন্টে প্রথমবার ভয়াবহ এই যৌন নিপীড়নের ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর বাধা ও আকুতি উপেক্ষা করে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে ফৌজদারি অভিযোগ উল্লেখ করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, এর পরের দিনগুলোতেও ওই নারীর উপর দফায় দফায় চলে নির্মম নির্যাতন। তদন্তকারীরা জানান, যৌন নির্যাতনের কয়েকদিন পর চলন্ত গাড়িসহ ভুক্তভোগীর বাড়িতে তাকে একাধিকবার চড়থাপ্পড় ও শ্বাসরোধ করার চেষ্টা করেন অমরিন্দর। এক পর্যায়ে ওই নারীর হাত চেপে ধরে বিছানায় ফেলে দেন এবং তার বুকের উপর হাঁটু দিয়ে এমনভাবে চাপ প্রয়োগ করেন যাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এর মাঝে ভুক্তভোগী নারী সাহায্যের জন্য 911-এ টেক্সট মেসেজ পাঠালেও অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কৌশলে সেই মেসেজটি বাতিল বা ক্যান্সেল করে দেন। সর্বশেষ গত ১০ জুলাই অভিযুক্ত কর্মকর্তা আবারও জোরপূর্বক ওই নারীর অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন। ভুক্তভোগী তখন প্রাণ ভয়ে শোবার ঘরে গিয়ে 911-এ কল দিলে অমরিন্দর তার ফোন কেড়ে নেন এবং মাথায় ও মুখে আঘাত করতে থাকেন। সে সময় নিজের পরিচয় গোপন রাখার জন্য তিনি ভুক্তভোগীকে হুমকি দেন বলেও আদালত সূত্রে জানা গেছে। গত শুক্রবার কুইন্স থেকে অমরিন্দর বাবাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন, জোরপূর্বক ঘরে প্রবেশ এবং শ্বাসরোধ করা সহ একাধিক গুরুতর ফৌজদারি অপরাধের চার্জ গঠন করা হয়েছে। এনওয়াইপিডি জানিয়েছে অভিযুক্ত কর্মকর্তাকে সম্পূর্ণ বিনা বেতনে সামরিক বরখাস্ত করা হয়েছে। যদিও শনিবার রাতে শুনানিতে অভিযুক্ত বাবা নিজেকে নির্দোষ দাবি করেছেন। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে থাকছে। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে পুলিশ শিক্ষার্থী মুখোমুখি, ঢাবিতে বিজিবি মোতায়েন। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্য সরকার পাশে রয়েছে। জামানত ছাড়াই তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের
5 লাখ থেকে শুরু করে সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে 500 কোটি টাকার বিশেষ বাজেট রাখা হয়েছে বলেও তিনি জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য। আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত পাওয়া যাবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। তিনি বলেন, আইসিটি মন্ত্রণালয় থেকে 500 কোটি টাকার বাজেট রাখা হয়েছে। 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করব। কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব হাসান আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাদেরকে দেশকে নিয়ে আমরা চিন্তা করি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার চিন্তা করছে এমন উদ্যোক্তা থাকে যাকে ব্যাংকের হ্যাচেলগুলো সিকিউরিটি বা কাগজ দিতে হয়, এটি যাতে ফেস করতে না হয় সেজন্য কমিটি করা হয়েছে। এতে মন্ত্রী বা উপদেষ্টারা নেই, নিরপেক্ষ কমিটি, তারা বিষয়টি দেখবে। চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ সংক্রান্ত নিরপেক্ষ কমিটি সংশ্লিষ্ট উদ্যোক্তার প্রজেক্ট দেখে তারা ফান্ড করবে। এ সময় অপর এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যে হেল্প করা হবে সেটি পাবলিক মানি, যদি পটেনশিয়াল থাকে ফের ফান্ডের বিষয়টি চিন্তা করা হবে। তখন নিজের কনফিডেন্সটা আজকে আরো বেড়ে গিয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের জন্য জাতীয় পর্যায়ে একটি লঞ্চ প্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা এক জায়গা থেকে জানতে ও গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্টরা আশা করছেন এর মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং দেশে আরও কার্যকর স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জাহেদুর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মামলা চলবে। তিনি নিজের পক্ষে দেশি বা বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। বিচার পর্যবেক্ষণের সুযোগ এবং ভিডিও ধারণের ব্যবস্থা সহ ট্রাইব্যুনালের আইন ও প্রক্রিয়াকে অনেক স্বচ্ছ করা হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা আদালতে প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন। আদালত তাকে অন্য কোনো শাস্তি দিতে পারেন বা খালাসও দিতে পারেন। ন্যায় বিচার এভাবেই হতে হবে। শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যে সরকারের ওপর ভূ রাজনৈতিক চাপ তৈরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাহেদুর রহমান জানান, তিনি এটিকে কোনো চাপ বা সমস্যার বিষয় মনে করেন না। এই মুহূর্তে আমাদের হাতে আছে আরেকটি সংবাদ, চলুন দেখে আসি বিস্তারিত প্রতিবেদন। টানা ভারী বর্ষণ আর জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেয়াকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান বিতর্কের মাঝে এবার যোগ হলো এক নতুন নাটকীয়তা। পরীক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের ফার্মের মুরগি মন্তব্যকে ঘিরে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। এই অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে এবং তীব্র ক্ষোভ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করেছে ব্রয়লার চিকেন পার্টি নামের এক অভিনব ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম। আমরা ব্রয়লার প্রজন্ম, আমরা অপমানিত নই, আমরা জাগ্রত। এই স্লোগানকে সামনে রেখে গত মঙ্গলবার ফেসবুকে যাত্রা শুরু করে ব্রয়লার চিকেন পার্টি। পেজটি খোলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এতে যুক্ত হন হাজার হাজার অনুসারী। শিক্ষার্থী তরুণদের দাবি, এটি কেবল একটি পেজ নয়, বরং তাদের প্রতি হওয়া অবমাননার বিরুদ্ধে এটি এক প্রতীকী প্রতিবাদ। অনেকেই এই উদ্যোগকে ভারতের জনপ্রিয় ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির সাথে তুলনা করছেন, যা তরুণদের দাবি আদায়ের এক অভিনব হাতিয়ারে পরিণত হয়েছিল। বিতর্কের সূত্রপাত গত রোববার রাতে সিটি কলেজের এক পরীক্ষার্থীর সাথে শিক্ষামন্ত্রীর ফোনালাপ ফাঁস হওয়ার মধ্য দিয়ে, যেখানে মন্ত্রীকে বলতে শোনা যায়, এরা তো ফার্মের মুরগি, মাথায় বৃষ্টি পড়লে জ্বর আসে। এই অডিও ভাইরাল হতেই তীব্র ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ, উত্তরা সহ চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। রাজপথ কেঁপে ওঠে আমি কে তুমি কে, ফার্মের মুরগি এই স্লোগানে। একই সাথে দাবি ওঠে শিক্ষামন্ত্রীর পদত্যাগের।
ইতিহাস বলছে এই 14 জুলাই তারিখটি আবারও ছাত্র আন্দোলনের এক নাটকীয় মোড় হিসেবে হাজির হলো, কেননা 2024 সালের ঠিক এই দিনেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের নাতিপুতি মন্তব্য কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের এক দফায় রূপ দিয়েছিল। আর ঠিক 2 বছর পর 2026 সালের এই একই দিনে শিক্ষামন্ত্রীর ফার্মের মুরগি মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হলো নতুন এক ছাত্র অসন্তোষ ও আন্দোলনের ঢেউ। সারা দেশে আন্দোলনের এমন উত্তাল পরিস্থিতিতে অবশেষে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার সন্ধ্যায় বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি বলেন, কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করার জন্য তিনি এই মন্তব্য করেননি, তবুও কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তবে মন্ত্রীর দুঃখ প্রকাশের পরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজপথে শিক্ষার্থীদের এই অভিনব প্রতিবাদী আন্দোলন কতটা প্রশমিত হয় সেটি এখন দেখার বিষয়। রাশেদ বাপ্পি, ATV USA নিউজ ডেস্ক। টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, পাহাড় ধস ও জলাবদ্ধতায় পার্বত্য জেলা বান্দরবানের প্রায় 70% এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 12,500 পরিবার। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বন্যা পরিস্থিতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে। জেলার 220টি আশ্রয়কেন্দ্রের মধ্যে 67টিতে বর্তমানে 2,582 জন আশ্রয় নিয়েছেন বলে জানানো হয়েছে। দুর্যোগে লামা উপজেলায় পাহাড় ধসে 5 জন এবং পানিতে ডুবে আরও 2 জনের মৃত্যু হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, 6 থেকে 13 জুলাই পর্যন্ত জেলায় মোট 518 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে মাত্র 2 মিলিমিটার। বর্তমানে বৃষ্টিপাত কমে আসায় নদীর পানিও কমতে শুরু করেছে। মঙ্গলবার সকাল 9টার তথ্য অনুযায়ী সাঙ্গু নদীর পানি বিপদসীমার 5.48 মিটার নিচে এবং মাতামোহরী নদীর পানি 3.71 মিটার নিচে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এখনো সময় লাগবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চলমান দুর্যোগে জেলার বিভিন্ন স্থানে মোট 47টি ভূমিধস হয়েছে, যার মধ্যে 11টি বড় আকারের পাহাড় ধস ও গাছ পড়ে 21টি স্থানে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেলেও সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সহযোগিতায় সেগুলো সচল করা হয়েছে। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে ম্যারাডোনার রেকর্ড ভেঙে মেসির মুকুটের নতুন পালক। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। বিশ্বকাপের রেফারিদের তালিকা থেকে বাদ পড়ার মাত্র কয়েক সপ্তাহের মাথায় নেদারল্যান্ডসের তারকা রেফারি রব ডিপেরিস্কের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে নিজ বাসভবনের সামনে সড়ক থেকে 38 বছর বয়সী এই রেফারির মরদেহ উদ্ধার করেছে ডাচ পুলিশ। সম্প্রতি যুক্তরাজ্যের এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তারের পর তাকে বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও পরে প্রমাণের অভাবে সেই মামলা আর এগোয়নি। তার এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ ফুটবল বিশ্ব। মাঠের রেফারি হিসেবে যিনি বুক চিতিয়ে সামলাতেন কঠিন সব ম্যাচ, সেই ডাচ রেফারি রব ডিপেরিক্সের শেষ পরিণতি হলো বড্ড করুণ ও রহস্যময়। ডাচ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী নেদারল্যান্ডসের বুরকুল শহরের কোর্টে মেলেনস্ট্রাট এলাকায় নিজের বাসভবনের সামনে রাস্তায় পড়েছিল তার নিথর দেহ। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঠিক কী কারণে এই তরুণ রেফারির মৃত্যু হলো তা এখনও প্রকাশ করেনি দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের খুব কাছাকাছি গিয়েও হোঁচট খেয়েছিলেন ডিপেরিক্স। গত এপ্রিলে উয়েফা কনফারেন্স লিগের ম্যাচ পরিচালনা করতে লন্ডনে গিয়ে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হন তিনি। এই ঘটনার পরপরই ফিফা তাকে বিশ্বকাপের ম্যাচ পরিচালনার তালিকা থেকে বাদ দেয়। যদিও পরবর্তীতে তদন্তে কোনো তথ্য প্রমাণ না মিলায় মামলাটি খারিজ হয়ে যায়। যৌন নিপীড়নের সেই অভিযোগকে প্রথম থেকেই ভুল ও ভিত্তিহীন বলে দাবি করে আসছিল ডিপেরিক্স। তবে বিশ্বকাপ থেকে বাদ পড়ার মানসিক চাপ তিনি সইতে পেরেছিল কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তার এই আকস্মিক প্রয়াণে গভীরভাবে শোকাহত নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন। এক শোকবার্তায় তারা জানায়, রেফারিং অঙ্গন এক আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন সম্মানিত রেফারি এবং এক নিষ্ঠাবান সহকর্মীকে হারালো।
2012 সালে পেশাদার রেফারিং শুরু করা রব ডিপেডিক্স 2017 সাল থেকে ডাচ শীর্ষ লীগ এরেডিভিসিতে নিয়মিত ম্যাচ পরিচালনা করছিলেন। এমনকি 2024 ইউরোতেও তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর হিসেবে দারুণ দায়িত্ব পালন করেন। মৃত্যুর মাত্র 2 দিন আগে গত শনিবারও একটি প্রীতি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এমন একজন প্রতিভাবান রেফারির অকাল ও রহস্যজনক মৃত্যু ফুটবল অঙ্গনে এক বড় শূন্যতার সৃষ্টি করল। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার 39 বছর ধরে অক্ষত থাকা একটি বিশ্বকাপ রেকর্ড ভেঙে দিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। অপ্রাজো এর পরিসংখ্যান অনুযায়ী এক বিশ্বকাপ আসরে গোলমুখে শটে সম্পৃক্ত থাকার দিক থেকে মেসি এখন ইতিহাসের দ্বিতীয় স্থানে রয়েছেন। ইন্টার মিয়ামি এই তারকা এবারের আসরে এখন পর্যন্ত 54টি শটে সম্পৃক্ত থেকেছেন, যার মধ্যে তিনি নিজে 33টি শট নিয়েছেন এবং সতীর্থদের জন্য 21টি সুযোগ তৈরি করেছেন। 1986 সালের ম্যারাডোনার গড়া রেকর্ডের পর এক আসরে এটিই যে কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ অর্জন। সেবার বিশ্বকাপ জয়ী নেপোলি কিংবদন্তি ম্যারাডোনা 29টি শট নেওয়ার পাশাপাশি 30টি সুযোগ তৈরি করে রেকর্ড গড়েছিলেন, যা এখনও অক্ষত রয়েছে। মেসি এরই মধ্যে বিশ্বকাপের নতুন সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করে নিয়েছেন। এখন তার সামনে অপেক্ষা করছে আরও একটি নতুন রেকর্ড নিজের করে নেওয়ার হাতছানি। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা এবার ঢালিউডেও ছড়িয়ে পড়েছে, তবে একটু মজার রূপে। মেসিকে নিয়ে চিত্রনায়ক ওমর সানি মন্তব্য, অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের রসিকতাপূর্ণ পাল্টা পোস্ট এবং সানির আসল চাবুক অর্ডারের হুঁশিয়ারি সব মিলিয়ে সামাজিক মাধ্যমে এখন চলছে মধুর চাবুক যুদ্ধ। বিস্তারিত বিনোদন ডেস্কের রিপোর্টে। বিতর্কের শুরু ওমর সানির একটি ভিডিও বক্তব্য থেকে। ব্রাজিলের ভক্ত এই অভিনেতা বলেছিলেন মেসি একজন প্রতিবন্ধী এবং দিন দিন তার ও আর্জেন্টিনার জনপ্রিয়তা কমছে। পাশাপাশি আরেক ভিডিওতে আর্জেন্টিনার কিছু ভক্তকে নির্লজ্জ বলেও মন্তব্য করেন তিনি। এই মন্তব্য দেখে চুপ থাকেননি মেসি ভক্ত শাহরিয়ার নাজিম জয়। সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লেখেন, ওমর সানি ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। 90-এর দশকে দেখতাম সিনেমায় মৌসুমী ওমর সানিকে চাবুক মারতেন। কেন মারতেন এখন বুঝেছি। পোস্টটি মুহূর্তেই ভাইরাল। 1 ঘন্টায় 1000-এর বেশি মন্তব্য, শেয়ার 3 শতাধিক। সারাদিন চুপ থাকলেও রাত 11:15টায় পাল্টা জবাব দিলেন ওমর সানি। লিখলেন, শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ের তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে, আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি। শেষে যোগ করলেন, সাবজেক্ট খেলাধুলা ফান। মাত্র 30 মিনিটে 4000-এর বেশি প্রতিক্রিয়া, 7 শতাধিক মন্তব্য। পরে জয় গণমাধ্যমকে জানান, পুরো বিষয়টি নিছকই মজার ছলে করা। তার ভাষায়, ওমর সানি ভাই এমনিতে খুবই সরল সোজা মানুষ। তিনি আমার প্রিয় খেলোয়াড় মেসিকে নিয়ে কথা বলেছেন, তাই আমি মজা করেই পোস্ট দিয়েছি। এটা পুরোপুরি ফান, ভুল করেও অন্যভাবে দেখার কিছু নেই। অভিনেত্রী তনিমা হামিদ সহ শোবিজের একাধিক তারকাও এই রসিকতায় অংশ নিয়েছেন। তনিমা পোস্টটি শেয়ার করার অনুমতি চাইলে জয় হাসতে হাসতে জানান, তুমি চাইলে আমি কখনো কিছু মানা করেছি? বিশ্বকাপের উত্তাপে ঢালিউডের এই বন্ধুত্বপূর্ণ চাবুক যুদ্ধ এখন নেটিজেনদের বিনোদনের নতুন খোরাক। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। স্টার্টআপে 5 লাখ থেকে 5 কোটি টাকা সহায়তা দেবে সরকার, প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো, তথ্য উপদেষ্টা। হরমুজ প্রণালীতে ট্রাম্পের নৌ অবরোধ, জাহাজ থেকে 20% টোল আদায়ের ঘোষণা। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএ এর সাথে, থাকুন সংবাদের সংস্কৃতিতে বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।